আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা তার দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। এই সময় সাংবাদিকদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫ বছরের পথ চলার সংগ্রামের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই, আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। আমরা আজ এক কথায় বলতে পারি, সংগ্রাম, সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির রয়েছে আন্দোলন সংগ্রামে গৌরবোজ্জ্বল ভূমিকা। নানা চড়াই উতরাই এবং ঘাত প্রতিঘাতে পথ চলা আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ মেয়াদে সরকার পরিচালনায় প্রতিষ্ঠার হীরক জয়ন্তীতে আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য আর সাফল্য ও চ্যালেঞ্জের কিছুটা তুলে ধরছেন মকসিমুল হাসান। সময়টা ১৯৪৯ সালের ২৩শে জুন। শুরুটা পুরান ঢাকার টিকাটুলির ঐতিহাসিক এই রোজ গার্ডেন থেকেই, অর্থাৎ এখন থেকে ৭৫ বছর আগে এদিনে এখান থেকেই তৎকালীন মুসলিম লীগের প্রাদেশিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ হয় আওয়ামী লীগের। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে দলটির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা, বলছেন দলটির নেতারা। ২৩ তারিখে সম্মেলনে দল গঠন হওয়ার পর ২৪ তারিখে আরবালিটোলা ময়দানে মিটিং হয়। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচারগুলো তুলে ধরেন, আন্দোলনের ডাক দেন। এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের সৃষ্টি, তখন থেকে আওয়ামী লীগ জনগণের কথা বলে আসছে এবং তখন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের বাঁচার দাবি, স্বায়ত্ত শাসন, স্বাধিকারের কথা সব কিছু বলে আসছে। নব্য স্বাধীন দেশ গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সময় পায় মাত্র ৩.৫ বছর। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে দলটি। ৮১-তে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৯৬-এর নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা গঠন আর ২০০৮-এর নির্বাচনে বিজয়ের পর টানা চতুর্থবারের মতো এখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। পূর্ব বাংলা থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত অনেক রাজনৈতিক দলের উত্থান পতন ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে নানা চড়াই উতরাই পেরিয়েও আজকে কিন্তু জনগণের মধ্যে শেকড় পর্যন্ত বিস্তৃত অবস্থান ধরে রেখেছে। ক্রমবর্ধমান বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থের অর্থনীতি গড়ে তোলা, দেশের সকল মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন ক্ষমতায় টিকে থাকতে কিংবা ব্যক্তি স্বার্থ রক্ষায় নয়, বরং নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করলে আওয়ামী লীগ টিকে থাকবে মাটি ও মানুষের মাঝে শত সহস্র বছর জুড়ে। মকসিমুল হাসান, এনটিভি নিউজ, রোজ গার্ডেন, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউতে ভর্তি বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার দুপুরে হাসপাতালে যান মির্জা ফখরুল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভা আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতে সরকারের নীল নকশার অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার সুযোগ হচ্ছে না। রিপোর্ট করছেন হাসান জাবেদ। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার গভীর রাতে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভর্তি করা হয় সিসিইউতে। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা পর্যালোচনা করতে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে কয়েক দফা বৈঠকে বসেন। শনিবার দুপুরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। জনগণের কাছে এই আহ্বান জানাতে চাই যে তারা যেন ম্যাডামের যেন সুস্থ হন, সেজন্য যেন দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চান। ক্রোধ এবং প্রতিহিংসা। এদিকে শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, বারবার আবেদন করার পরও গুরুতর অসুস্থ বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। দখলদার সরকারের অপেক্ষা যে দেশের জাতীয়তাবাদী নেত্রীর কখন তিনি দুনিয়া ছেড়ে চলে যান এই প্রতীক্ষায় মনে হয় তারা অপেক্ষা করছে। জনগণের এত আকুলতা, এত আহ্বান, সবকিছুকে উপেক্ষা করে একজন ব্যক্তি তার ক্রোধ, তার প্রতিহিংসা, তার আক্রোশ বাস্তবায়ন করার জন্য তার উন্নত চিকিৎসায় ক্রমাগতভাবে বাধা দিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রোববার ঢাকাসহ সারা দেশের জেলা শহরে দোয়া মাহফিলের কর্মসূচিও ঘোষণা করেন রিজভী আহমেদ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। আওয়ামী লীগের পথ চলায় প্রধান বাধা বিএনপি অভিযোগ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদকে পরাজিত করায় এবারের অঙ্গীকার। সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপিকে বর্ণচোরা বলে উল্লেখ করেন তিনি। এর আগে সকাল ৭টায় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা তার দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে অনির্দিষ্টকালের বন্ধ, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন বন্ধ সহ ৫৩ দিনের বন্ধ শেষে আজ থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সব বিভাগে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আমিরুল হক চৌধুরী। এর আগে ৯৫তম সিন্ডিকেট সভাতেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও ক্লাসে ফেরার ব্যাপারে ঘোষণা দেয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এদিকে দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরাও। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে ঢাকা মহানগর ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পুরো রাজধানী সেজেছে বর্ণিল সাজে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার গভীর রাতে তাঁকে এভাকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি সিসিইউতে ভর্তি রয়েছেন। এই সরকার যারা জোর করে নির্বাচন, আমরা দেখেছেন যে কয়েকদিন আগে কয়েকজন মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়, কারণ তার মাল্টিভেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। দেশে যথেষ্ট পরিমাণ অ্যান্টিভেনাম মজুদ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হলে রোগীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়ার পরামর্শ দেন তিনি। রাসেল ভাইপারকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। মানে আমাদের হেলথ সেক্টরে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা সরকারি হাসপাতালে রাসেল ভাইপারের ভেনাম অ্যান্টিভেনাম মজুদ আছে। রাসেল ভাইপার আক্রান্ত হলে সেই রোগীকে যত দ্রুত ওনারা যেন হাসপাতালে আনার ব্যবস্থা করুন। হাসপাতালে যত দ্রুত আসবে তাহলে রোগীদের ক্ষতি হবে না। অযথা সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে আসতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করেছে দলটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে জানতে চাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুকসিমুল আহসান। মুকসিমুল, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর প্রধানমন্ত্রী ঠিক কখন বক্তব্য রাখবেন কিছু জানতে পেরেছেন? শাওন, প্রধানমন্ত্রী বক্তব্য রাখা অর্থাৎ এই সমাবেশের স্থলে যোগ দেওয়ার কথা রয়েছে বিকেল 3:30টায়। সেই হিসেবে এখন 2টা বাজে, এখনও প্রায় 1.5 ঘন্টা পরে। কিন্তু তার আগে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ইউনিটের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আওয়ামী লীগের হীরক জয়ন্তী অর্থাৎ প্রতিষ্ঠার 75 বছর পূর্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হয়েছেন। এবং এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঠিক রয়েছে সমাবেশের স্থলে। এটি মূলত আলোচনা সভা হলেও মূলত এটি ইতোমধ্যেই একটি জনসভায় পরিণত হয়েছে। কেননা ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন। তাছাড়া প্রতিষ্ঠার 75 বছর, যে কারণে আওয়ামী লীগের একটু বড় করেই এই অনুষ্ঠানটি করা। এবং আমরা এখন এই দুপুর নাগাদ দেখেছি যে অনেক নেতাকর্মী ইতোমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের বাইরেও আমরা দেখেছি আরও অনেক নেতাকর্মী অপেক্ষা করছেন, যারা হয়তো ঢুকলে এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান হয়তো ভরে যাবে। তো সব মিলিয়ে বলা যায় আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি, কিন্তু নেতাকর্মীরা আসছেন। স্টেজ থেকে মাঝে মাঝে মাইকে কথা বলা হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠার এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হচ্ছে। শিল্পীরাও ইতোমধ্যে চলে এসেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নেতারা সবাই ইতোমধ্যে, দলীয় সভাপতি ছাড়া প্রায় সবাই এসেছে। তো সব মিলিয়ে বলা যায় যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভা ইতোমধ্যে জনসভায় পরিণত হয়েছে। শাওন, জানছিলাম আওয়ামী লীগের আলোচনা সভার খবর। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিক দিক বিবেচনায় যে আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, সে আইনে তাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমি যতটুকু জানি, আজকে কিছুক্ষণ আগে থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের অসুখ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে
আপনার তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। যেই আইনি ব্যবস্থায় তাকে তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেই আইনি প্রক্রিয়ায় তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বহুল আলোচিত সমালোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। 12 লাখ টাকা ছাগল কাণ্ডে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর থেকেই তার অঢেল সম্পদের খবর প্রকাশ পায় গণমাধ্যমে। সাদেক এগ্রো থেকে তার ছেলে ইফাত 12 লাখ টাকার কোরবানির ছাগল কেনেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বের হয়ে আসে মতিউরের থলের বিড়াল। তার স্ত্রী, ছেলে, মেয়ের নামে দেশে বিদেশে দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট এবং একাধিক রিসোর্টের মালিক মতিউর রহমান, এমন খবর প্রকাশ পায় গণমাধ্যমে। এমন প্রেক্ষিতে কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রস্তাবিত বাজেট টেকসই ও পরিবর্তন উপযোগী জ্বালানি তৈরির বাজেট নয় উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলেছে, জ্বালানি নির্ভর বিদ্যুৎ থেকে নবায়নযোগ্য জ্বালানিতে পরিবর্তনের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। রাজধানীর ব্রাক সেন্টারে সিপিডি আয়োজিত আলোচনায় বক্তারা জানান, পুরাতন জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো ধীরে ধীরে কমানোর পরিকল্পনা নেই প্রস্তাবিত বাজেটে। 48টি কূপ থেকে গ্যাস উত্তোলনের বরাদ্দ দেওয়া হয়নি। জ্বালানি খাতে শক্তিশালী কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞরা অভিযোগ করেন, এ কারণে জ্বালানি খাতে নৈরাজ্য চলছে। দীর্ঘমেয়াদী চিন্তা না থাকার কারণে বিদ্যুতের দাম বাড়ছে, যার ক্যাপাসিটি চার্জ ভোক্তাদের উপর পড়বে। আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বেই 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ গড়তে কাজ করবেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর এলাকায় ঢল নামে মানুষের। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটির হীরক জয়ন্তী উৎসবে যোগ দিতে আসা নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ পথ চলায় কিছু অপ্রাপ্তি থাকলেও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের প্রাপ্তির খতিয়ানটা অনেক লম্বা। যা অর্জন বলেন বাংলাদেশের, সবকিছুর তো মূল দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের বাংলাদেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু সোনার বাংলা দেশ গড়ার স্বপ্ন দেখেছিল, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে বাস্তবায়ন করছে। দলটির গৌরবোজ্জ্বল অতীতের মতো ভবিষ্যতেও আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে। আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা উন্নত রাষ্ট্র হব। আমাদের অনেক নেতাই বলছে 40 সালে উন্নত হবে, আমি মনে করতেছি 30 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এদিকে বেলা 3:30টায় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ সময় নেতাকর্মীদের সাথে বিভিন্ন শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে চিকিৎসার জন্য তাদের নেত্রীকে দেশের বাইরে যেতে দিচ্ছে না সরকার। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থে কোনো চুক্তি হয়নি বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। ইমরুল হাসানের রিপোর্ট। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া শুক্রবার গভীর রাত থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিবের অভিযোগ, কারাগারে চিকিৎসা না পাওয়ায় বেগম জিয়ার অসুস্থতা বেড়েছে। দেশে যথাযথ চিকিৎসাও সম্ভব নয় বলে জানান তিনি। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়। এই অসুখের চিকিৎসা করতে হলে একটা মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল, উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। কিন্তু
শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিসেবে আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, দুর্নীতির তথ্য ধামাচাপা দিতে সাংবাদিকদের এক প্রকার হুমকি দেওয়া হয়েছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর কাজ চলছে। এ বিষয়ে আরও জানতে হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, পেসমেকার বসানোর কাজ কি শেষ হয়েছে কিনা, এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গত শুক্রবার থেকে ভর্তি রয়েছেন এবং তার হৃদযন্ত্রের একটি পেসমেকার বসানোর কাজ চলছে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন তার যে ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি নেতা ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি প্রায় 6টার দিকেই সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় এই কথাটি জানিয়েছেন যে আজ তার হৃদযন্ত্রে অর্থাৎ একটি পেসমেকার বসানো হবে। এর আগে আপনারা হয়তো জেনে থাকবেন বা না জানলে বলছি যে খালেদা জিয়ার এই হৃদযন্ত্রে কিন্তু একটি ব্লক রয়েছে এবং সেখানে স্ট্যান্ড অর্থাৎ সেখানে একটি রিং পরানো রয়েছে। তারপর থেকে গেল শুক্রবার ঈদের পরে তিনি এর বেশি অসুস্থ বোধ করছিলেন এবং এই নিয়ে মেডিকেল বোর্ড ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ড তাকে পর্যবেক্ষণ করে এবং সভায় অর্থাৎ সিদ্ধান্ত হয় বোর্ডে যে বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রের যেই গতি তাতে দেখা যাচ্ছে যে সেখানে কিছু সমস্যা তারা পান এবং তারপরে বোর্ড সিদ্ধান্ত নেয় যে বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে একটি পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয় এবং সেই পেসমেকারটি যে বসাতে শুরু করেছে বা সেই পেসমেকার বসানোর জন্য চিকিৎসা শুরু করেছে বা অপারেশন যেটাকে বলি শল্য চিকিৎসা, সেটা কিন্তু শুরু করেছেন বলে আমাদেরকে ডক্টর জাহিদ জানিয়েছেন। তো এই পর্যন্ত আমরা আসলে আর কোনো খবর নিতে পারিনি যেহেতু চিকিৎসকদের বেশিরভাগেরই ফোন বন্ধ রয়েছে। তবে যতটুকু শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে একেবারে শেষ পর্যায়ে রয়েছে তার পেসমেকার বসানোর সেই চিকিৎসাটি বা সেই অপারেশনটি। তো এই মুহূর্তে এই হচ্ছে সর্বশেষ তথ্য। জানছিলাম হাসপাতাল থেকে খালেদা জিয়ার পেসমেকার বসানোর খবর। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবিক দিক বিবেচনায় যে আইনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সে আইনে তাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। সকালে একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তবে আইনমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আমি যতটুকু জানি আজকে কিছুক্ষণ আগে থেকে ওনার বোধহয় একটা পেসমেকার বসানোর প্রক্রিয়া চলছে, সেটা হার্টের অসুখ। কিডনির ব্যাপারে আমি এখনো কিছু জানি না। মানবিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছেন বলেই কিন্তু আপনার 2020 সালে 25শে মার্চ তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। যেই আইনি ব্যবস্থায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়া তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা শর্ত হলো উনি বিদেশে যেতে পারবেন না। সে শর্তটা যদি উইথড্র করে নেয় তাহলে কিন্তু এক্সিস্টিং আইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। অতএব আইনমন্ত্রী মহোদয়ের এই ধরনের বক্তব্য জাতির সাথে তামাশা এবং জাতিকে বিভ্রান্ত করার অপপ্রয়াস মাত্র। বহুল আলোচিত সমালোচিত রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনের 2য় দফার তলবেও হাজির না হয়ে লিখিত বক্তব্য জমা দিয়েছেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। 12 লাখ টাকা ছাগল কাণ্ডে আলোচনায় আসেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান।
সাদেক এগ্রো থেকে তার ছেলে ইফাত 12 লাখ টাকায় কুরবানির ছাগল কেনেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বের হয়ে আসে মতিউরের থলের বিড়াল। এরপর থেকেই তার অঢেল সম্পদের খবর প্রকাশ পায় গণমাধ্যমে। এমন প্রেক্ষিতে মতিউরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর তার এই অঢেল সম্পত্তির বিষয়ে অনুসন্ধানে 3 সদস্যের কমিটি করেছে দুদক। মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ দুদকের তলবে হাজির না হয়ে লিখিত বক্তব্য জমা দিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এখনও সিদ্ধান্ত নেয়নি দুদক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ বলে মনে করে সিপিডি। এর ফলে আগামী বছরে 18,000 কোটি টাকা লোকসানের মুখে পড়বে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এদিকে জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রে বিপুল পরিমাণ ভর্তুকি এবং বৈদেশিক ঋণের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে খাত। রাজধানী মহাখালীতে জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে বাজেট পর্যালোচনায় বক্তারা এমন মন্তব্য করেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পিক আওয়ারে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় 14,000 মেগাওয়াট, অথচ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 30,700 মেগাওয়াটেরও বেশি। এ কারণে ক্যাপাসিটি চার্জ ও রক্ষণাবেক্ষণ খরচের নামে অপচয় হচ্ছে বেশি। গবেষণা প্রতিবেদনের এমন তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম বলেন, এরপরও লোডশেডিংয়ে নাকাল ব্যবসা বাণিজ্য। একদিকে এক্সেস ক্যাপাসিটি, আবার আরেকদিকে লোডশেডিং, একেবারে ফুললি কন্ট্রাস্টিং একটা সিনারিও। বিপিডিবির লস এই 1 বছরের ভিতরে আগামী 2025 সালের শেষে গিয়ে 196% বাড়বে। 18,000 কোটি টাকা নেট লসে গিয়ে পৌঁছবে। ইজ ইট এ বেয়ারেবল থিং? অফকোর্স নট। কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জ্বালানি উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। সবাই বিদ্যুৎ পাবে এবং জিরো লোডশেডিংয়ে চলে গেল। যেই 2টা লক্ষ্য অর্জনে সরকার ব্যর্থ হয়েছে এবং শতভাগ ব্যর্থ হয়েছে। প্ল্যানের মাধ্যমে পলিসি করছি, পলিসির করে প্ল্যানিং করছি না, কারণ আমাদের সমস্যাগুলো সবসময় ফায়ার ফাইটিং, কস্টিং আমাকে কমাতেই হবে। তবে এসব বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রধান লক্ষ্য ছিল সবার জন্য সরবরাহ নিশ্চিত করা। আমাদের এখনো 7 থেকে 8 ঘন্টা অ্যাভারেজ ডিজেল চালাতে হচ্ছে। আমদানি যেহেতু কমে যাচ্ছে, সেই কারণে এখানেও তার একটা ইম্প্যাক্ট পড়বে। ওয়ার্ল্ড ফুয়েল প্রাইস কমলো, কিন্তু বিকজ অফ দ্য ইনফ্লেটেড ডলার প্রাইস, দাম যেটা অ্যাডজাস্ট করতে সেটা করে কিন্তু আমরা করতে পারছি না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা দফতরে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। এর আগে সকালে বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিদায়ী সেনাপ্রধানকে বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই গণমাধ্যমের মুখোমুখি হন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় বাহিনীকে সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান নতুন দায়িত্ব পাওয়া সেনাপ্রধান। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি।
আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।